Hello dear student, welcome to Clifford Classes. আজকের এপিসোডে কল্যাণী, বর্ধমান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মেজর বিভাগের সেমিস্টার 1 CC1 ইউনিট 1 এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ প্রি হিস্টোরিক এজের একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতীয় উপমহাদেশে বিভিন্ন নব্য প্রস্তর কেন্দ্রগুলি বিবরণ দাও। ডেসক্রিপশন অফ ভেরিয়াস নিওলিথিক সেন্টার্স অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। 10 মার্কসের যথারীতি এক্সাম প্যাটার্ন সেটা মোটামুটি হচ্ছে 2 নম্বরের শর্ট কোয়েশ্চেন, 5 নম্বরের একটু সংক্ষিপ্ত এবং 10 নম্বরের ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। সো মূলত এটি 10 নম্বরের ডেসক্রিপটিভ এবং 5 নম্বরেও যদি সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবেও যদি এটা আসে, তোমরা কিন্তু এরকম করে এটাকে ছোট করেও কিন্তু লিখতে পারো। সো চলো এই আলোচনা শুরু করা যাক। খ্রিস্টপূর্ব 10,000 বছর থেকে 9,000 বছর অব্দ মধ্যবর্তী সময়কালে নব্যপ্রস্তর যুগে কৃত কৌশল অর্থাৎ প্রথম ব্যবহার হয়েছিল সিরিয়া এবং প্যালেস্টাইনে। ইরফান হাবিবের মতে উত্তরের আফগানিস্তানের ঘর-ই আফসা বা আখ-ই-কুপরুক এর পার্শ্ববর্তী অঞ্চল থেকে পাওয়া কুমোরের হাতের ছাপ যুক্ত নব্যপ্রস্তর যুগের হাতিয়ারের ভরা স্তরটি কার্বন 14 অর্থাৎ এটি একটি সায়েন্টিফিক ডেটিং মেথড, যার মাধ্যমে প্রত্নতাত্ত্বিক ডেটস জিনিসপত্রগুলির তারিখ নির্ধারণ করা যায়। এরকম পরীক্ষার দ্বারা কাল নির্ণয়ের উপর আস্থা রাখাই বলা যায় যে ভারতবর্ষের দরজায় নব্যপ্রস্তর যুগের পর্বের পদধ্বনি মূলত খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে, অর্থাৎ আফগানিস্তান থেকে নব্যপ্রস্তর যুগের বিভিন্ন বৈশিষ্ট্য চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং ভারতীয় উপমহাদেশের পশ্চিম সীমান্ত রেখায় প্রথম কৃষিজীবী গোষ্ঠীর বর্ণনা পাওয়া যায়। মেহেরগড় ভারতীয় উপমহাদেশের নব্যপ্রস্তর যুগের প্রাচীনতম নিদর্শন হলো মেহেরগড়। মেহেরগড়ের অবস্থান বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তানের বোলান নদীর তীরে কাচ্চি সমভূমিতে। এই জায়গাটা কোন জায়গায়? নব্যপ্রস্তর যুগের এই প্রত্নস্থলটি আবিষ্কার করেন কে? প্রত্নতাত্ত্বিক ফ্রাঁসোয়া জারিস। মেহেরগড় সভ্যতার সূচনা হয় আনুমানিক 7,000 খ্রিস্টপূর্বাব্দে। মেহেরগড়ের সূচনা মানে নব্যপ্রস্তর যুগের সূচনা হয়। সিন্ধু ও ভূমধ্যসাগর মধ্যে একটি অন্যতম বৃহৎ নব্যপ্রস্তর যুগের একটি ক্ষেত্র। এই সভ্যতার প্রথম পর্ব খ্রিস্টপূর্ব 7,000 থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দ বছরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মূলত মেহেরগড়ে একটা প্রাক হরপ্পার সেন্টার বলা হয়। এখানেই নব্যপ্রস্তর যুগের সূচনা ঘটে এবং যা মূলত 3টে স্তরের বেসিসে পাওয়া গেছে। তো প্রথম স্তরের সময়কাল হচ্ছে 7,000 থেকে 5,000। এই সময় বিভিন্ন সময় পাথরের তৈরি মসৃণ ছুরি, হাড়ের তৈরি অস্ত্র পাওয়া যেত। কোনো ধরনের ধাতব সামগ্রী, গুরুত্বপূর্ণ কোনো ধরনের ধাতব সামগ্রী এবং শস্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায় না। মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব 5,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, সেকেন্ড ফেজ, যেখানে এই সময় পাথরের তৈরি হাতিয়ার যেমন এটা কাস্তে, ছুরি, হাতুড়ি, ব্লেড ইত্যাদি দেখা যেত। কাস্তের হাতল কাঠ বা হাড় দিয়ে তৈরি করা হতো। ভারতীয় উপমহাদেশে পাথরের কাজের ব্যবহার এটি প্রাচীনতম নিদর্শন এবং মৃত ব্যক্তিদের সাথে তাদের ব্যবহৃত জিনিস সমাধিস্থ করা হতো। মেহেরগড় সংস্কৃতির তৃতীয় পর্যায়টি হচ্ছে 4,300 থেকে 3,800 বছর পর্যন্ত। কৃষির অগ্রগতির সাথে জনসংখ্যা বৃদ্ধির এই পর্বে প্রমাণ পাওয়া যায়, যার কারণবশত আমি আরেকবার বলছি, কৃষির অগ্রগতির সাথে জনসংখ্যা বৃদ্ধির প্রমাণ এই পর্বেই পাওয়া যায়, যার কারণবশত বাইরের জনগোষ্ঠীর অনুপ্রবেশও কিন্তু হতে পারে। অনেকেই মনে করছেন জনসংখ্যা বৃদ্ধি মানে যে জন্মের হার বৃদ্ধি, সেটা নয়। অনেকে মনে করছেন যে বাইরের বৈদেশিক মানুষেরাও এসে সেখানে বসবাস স্থাপন করেছেন, এইভাবে জনসংখ্যা বৃদ্ধি ঘটছে। মেহেরগড়ের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে মানুষদের সঙ্গে যদি তৃতীয় পর্বের মানুষদের সমাধির যদি কঙ্কালের সমাধির তুলনা করা হয়, তাহলে দেখা যাবে যে প্রথম 2 পর্যায়ের মানুষ দক্ষিণ এশিয়ার বৈশিষ্ট্য বিপরীত। এরপর
তৃতীয় পর্যায়ে মানুষদের সঙ্গে ইরানীয় মালভূমির মানুষদের সাদৃশ্য রয়েছে। এই পর্বে কর্ষিত শস্য এবং শস্যের বৈচিত্র্য কিন্তু লক্ষ্য করা যায়। অন্তত 4 প্রকারের গম, 2 সারি বার্লি, ওটস চাষের প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে। অতিরিক্ত শস্য উৎপাদনের ফলে শস্যাগারের আয়তনও বৃদ্ধি লক্ষ্য করা গেছে। হস্তশিল্পের অভাবনীয় একটা বিকাশ এই পর্বে লক্ষ্য করা গেছে। মেহেরগড়ের লাপিস লাজুরি, কার্নেলিয়ান, গার্নেট মতন ইত্যাদি মূল্যবান পাথর এবং শঙ্খ এবং বিটুমিনের তৈরি ঝুড়ি কাজের প্রমাণ লক্ষ্য করা যায় যে যা মূলত তৃতীয় পর্বের বৈশিষ্ট্য হিসাবে অন্তর্ভুক্ত। এরপর আনুমানিক 3800 খ্রিস্টাব্দের মেহেরগড়ের জনবসতি হ্রাস পেতে শুরু করে। জলবায়ু এবং অন্যান্য প্রতিকূল কারণে এই বিষয় লক্ষ্য করা যায় যে 2600 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দে প্রাকৃতিক প্রতিকূলতার কারণে এই স্থানের বসবাসের অনুপযোগী হয়ে ওঠে। মূলত মেহেরগড়ের তিনটে ফেজের মধ্যে লাস্ট ফাইনালি করা যায় কি 3800 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ের পর থেকে সেইভাবে সেখানে বাসস্থান কিন্তু পাওয়া যায় না। সেটাকে মূলত কারণ ধরা হচ্ছে যে প্রাকৃতিক প্রতিকূলতাটা এটা একটা মূল কারণ হিসাবে ধরা হয়েছে। কিন্তু এটা বলা যেতে পারে যে মেহেরগড় হচ্ছে একটা নিওলিথিক সেটেলমেন্টের একটা অন্যতম উদাহরণ এবং প্রাক হরপ্পা সভ্যতারও কিন্তু একটা চিহ্ন কিন্তু এখান থেকে পাওয়া গেছে। অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্র মূলত পাকিস্তানের কিলগুল মোহাম্মদ, দামার সাদাত, কোটদিজি, চোপানি মান্ডো, কোল্ডি হাওয়া, পান্ডুরাজা ঢিবি, আরো পূর্ব দিকে দাওয়াজ আলী হার্ডিং এবং এটা আসাম ওরিয়েন্টেড। এটা আসাম। সুরতরু দক্ষিণের একগুচ্ছ ক্ষেত্র রায়চুর, দোয়াব, গোদাবরী, কৃষ্ণা উপত্যকার উতনুর, পিকলিহাল, মাস্কি, তেলাকাকোটা, ব্রহ্মগিরি, হালুর, পৈয়ামপল্লী, নাসিরপুর ইত্যাদি। এর মধ্যে মূলত কিলগুল মোহাম্মদ, দামসাদাত, কোটদিজি, চোপানি মান্ডো এগুলো কিন্তু মূলত হরপ্পার একটা প্রি সেটেলমেন্টস কিন্তু লক্ষ্য করা গেছে, মানে নিওলিথিক এজ উইথ হরপ্পার প্রি সেটেলমেন্টস। নব্যপ্রস্তর যুগের এই প্রত্নক্ষেত্রগুলি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বৈচিত্র্য বিরাজমান। মানে দেখা যাচ্ছে যে নিওলিথিক সেটেলমেন্টের যে বেসিক মানে একটা গতানুগতিক যে বৈশিষ্ট্য সেটার সাথে সাথেও কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিকও প্রত্যেকটা অঞ্চলে কিন্তু দেখা গেছে। মানে একটা অঞ্চলে একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক নিওলিথিক সেটেলমেন্টসের ক্ষেত্রে কিন্তু লক্ষণীয়। নব্যপ্রস্তর যুগের অর্থাৎ এই সমস্ত প্রত্নক্ষেত্রগুলি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বৈচিত্র্য নিয়ে বিরাজমান। তাই আমাদের স্মরণে রাখা প্রয়োজন যে উপমহাদেশের সর্বত্রই নব্যপ্রস্তর যুগ এবং তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি একই ধাঁচে গড়ে ওঠেনি এবং নব্যপ্রস্তর যুগ তাম্রপ্রস্তর যুগের বৈশিষ্ট্য প্রতিটি প্রত্নক্ষেত্রে প্রতীয়মান হয় না। তবে সাধারণভাবে বলা যায় নব্যপ্রস্তর যুগেই প্রত্নক্ষেত্রগুলি কৃষি সমাজের ছবি প্রতিভাত হতো। তবে সাধারণভাবে বলা যায় নব্যপ্রস্তর যুগে এই প্রত্নক্ষেত্রগুলি কৃষি সমাজের প্রতিচ্ছবি প্রতিভাত হয়। এবার বিষয়টা কি হচ্ছে, নিওলিথিক সেটেলমেন্টের সাথে সাথেই একটা ধাতব বিষয়ের ব্যবহার শুরু হয়। অর্থাৎ প্রথমবার টিন এবং কপারের অ্যালয় মিক্সিং, অর্থাৎ আমরা আস্তে আস্তে চ্যালকোলিথিক কপারের যুগে আমরা যাচ্ছি। মানে নিওলিথিক এজের পরবর্তীতে তোমার হরপ্পা সভ্যতার আমরা আভাস পাচ্ছি। এই পুরো এজটাকে কি বলা হচ্ছে কি চ্যালকোলিথিক এজ। এবং নিওলিথিক এজের একটা বড় একটা বৈশিষ্ট্য হলো কি সেডিমেন্টারি লাইফ কি এগ্রিকালচারাল সেটেলমেন্ট। আস্তে আস্তে তারা কৃষিকাজের দিকে উপনত হচ্ছেন এবং তারা একটা স্থায়ী বসস্থান দেখা যাচ্ছে। এই অবস্থানগুলো মূলত দেখা যাচ্ছে। এবং নিওলিথিকের পরে যে চ্যালকোলিথিক তা কিন্তু নয়, নিওলিথিকের পরেই ছিল হচ্ছে হরপ্পা সভ্যতা। এবং এই দুটো সভ্যতাকে মানে নিওলিথিক এজের শুরু থেকে শুরু করে হরপ্পা সভ্যতাটা কি বলে ডিনোট করছে, চ্যালকোলিথিক এজ অর্থাৎ তাম্রপ্রস্তর যুগ। অর্থাৎ নব্যপ্রস্তর যুগে পাথরের ব্যবহার হতো, হরপ্পা সভ্যতাতেও পাথরের ব্যবহার হতো, কিন্তু বিশেষত্বটা হচ্ছে কি এই সময় তামার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই জন্য এটাকেই বলা হচ্ছে কি নব্যপ্রস্তর যুগ সহ হরপ্পা সভ্যতার যুগটাকে তাম্রপ্রস্তর যুগ হিসাবে বলছে। কাশ্মীরের বুরজাহম গুরফকাল, এটা গুরফকাল হবে।
গুরফকাল নবপ্রস্তর যুগের দুটি বিখ্যাত প্রত্নক্ষেত্র। যদি নিওলিথিক দুটো জায়গার নাম জানতে চায় কাশ্মীরের এই দুটো জায়গা। দুটি বিখ্যাত প্রত্নক্ষেত্র শ্রীনগর থেকে 16 কিলোমিটার দূরে উত্তর পশ্চিম অবস্থিত বুরজাহম এবং বার্চ ক্ষেত্রটি দ্য প্লেস অফ বিচ বা প্লেস অফ বার্চ, এই যে গাছটি হয়, নবপ্রস্তর যুগে মানুষদের এখানে হ্রদের ধারে গহ্বরে বাস করতেন। পিট ডুয়েলিং এর কনসেপ্ট এখানে আছে, অর্থাৎ মাটির নিচে বাস করা। সম্ভবত কৃষিকাজ তাদের অজানা ছিল না। বস্তুত বুরজাহম প্রত্নক্ষেত্রটি উৎখননের পর মনুষ্য বসতি 4টি পর্বে আবিষ্কৃত হয়েছে। এই 4টি পর্বের মধ্যে 2টি পর্ব নবপ্রস্তর যুগের, তৃতীয়টি মহাশ্রয়ী বা মধ্যপ্রস্তর যুগের এবং চতুর্থটি আদি ঐতিহাসিক পর্বের। ব্যাপারটা ঠিক কেমন হলো? ব্যাপারটা ঠিক এরকম হলো যে একটা প্রত্নতাত্ত্বিক যে উৎখননটা হচ্ছে, মনে রাখো সবার নিচের দিকেই কিন্তু থাকবে এই আদি ঐতিহাসিক পর্ব। আগে কি হয়েছে, কি আগে প্যালিওলিথিক এজ, আগে তোমার হচ্ছে প্যালিওলিথিক এজ, তারপরে মেসোলিথিক এজ, তারপরে নিওলিথিক এজ। কিন্তু আমরা যখন উৎখনন করবো তো আমরা তো উপর থেকে করব, তাহলে আমরা আগে কি পাবো? আগে নিওলিথিক এজকে পাবো, তারপর পাবো মেসোলিথিক এজকে, তারপর পাবো প্যালিওলিথিক এজকে। সেটাই এখানে বলছে কি যে নবপ্রস্তর যুগে বুরজামে যে 4টি পর্যায় পাওয়া গেছে, ওপরে 2টি পর্যায় ছিল নিওলিথিক এজ, মধ্যবর্তী পর্যায় ছিল হচ্ছে কি মধ্যপ্রস্তর যুগ, এবং সেকেন্ড পর্যায় যেটা হচ্ছে কি মধ্যপ্রস্তর যুগ, এবং থার্ড লাস্ট পর্যায় যেটা হচ্ছে সেটা হচ্ছে আদি ঐতিহাসিক পর্ব হিসাবে বলা হচ্ছে। এইভাবে যাচ্ছে। বুরজাহমের আদি পর্যায়ে 2920 খ্রিস্টাব্দ যেসব প্রত্নবস্তু পাওয়া গেছে তা হলো হাতে গড়া ধূসর লাল হলুদ বাদামি রঙের মৃৎপাত্র। দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসের মধ্যে কুঠার, বাটালি, ছুরি, সূচ, হারপুন, পেশানি, হাড়ের তৈরি, হরিণের শিঙের তৈরি হাতিয়ার। প্রায় প্রতিটি বাসস্থানের পেশানি পাথরও পাওয়া গেছে, ওই যে জাঁতা মূলত। নবপ্রস্তর যুগের এই প্রত্নক্ষেত্রে পাথরের ব্লেড শিল্পের অনুপস্থিতি একটি লক্ষণীয় বিষয়। বুরজাহমের মানুষরা কিভাবে জীবন নির্বাহ করত তা স্পষ্ট নয়, তবে অনুমান করা যায় যে তারা শিকার করতেন, তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কর্ষিত পণ্যের মধ্যে যব, গম, মুসুরের নিদর্শন পাওয়া গেছে। বুরজাহমে প্রথম পর্যায়ে সমাধির নিদর্শন মেলেনি, কিন্তু দ্বিতীয় পর্যায়ে রেডিও কার্বন পদ্ধতির সময় নির্ধারণ করে বলা হচ্ছে যে 1700 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। বুরজাহমে আদি এবং উত্তর উভয় পর্বে কাস্তে জাতীয় এক হাতিয়ার পাওয়া গেছে। মনে হয় শস্য কাটার ক্ষেত্রে এই হাতিয়ার ব্যবহার হতো। এরপর কাশ্মীরের নবপ্রস্তর যুগের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো গুরফকাল। গুরফকাল কথাটির আক্ষরিক অর্থ হলো কেভ অফ পটারি। এখানে কার আদিবাসীরা কৃষি এবং পশুপালন উভয়ের সাথেই যুক্ত ছিল। রেডিও কার্বন পদ্ধতিতে গুরফকালের মধ্য পর্যায়ে যে কাল নির্ণীত হয়েছে তা হলো 2468 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2139 খ্রিস্টপূর্বাব্দে। গুরফকালের আদি নবপ্রস্তর যুগের সূচনা সম্ভবত 3000 খ্রিস্টপূর্বাব্দের আগেই শুরু হয়েছিল। গুরফকালের দ্বিতীয় পর্যায়ের আনুমানিক 2487 থেকে 2139 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এখানকার মানুষ তার গহ্বরে বাস ছেড়ে ভূপৃষ্ঠের ওপর মাটি তৈরি করে বাস করতেন। যে গহ্বর বলতে এখানে পিট ডুয়েলিং এর কথাই এখানেও বলছে। এটা নিওলিথিক অর্থাৎ কাশ্মীরের এটা মেন ক্যারেক্টারিস্টিক, যে মাটির নিচে তারা ঘরের মতন বানিয়ে একটা ভেন্টিলেশন সিস্টেম বানিয়ে এবং খুব সুন্দর করে একটা জায়গায় মানে বসবাসের জায়গাটা খুব সুন্দর, এক জায়গায় রান্নাঘর, এক জায়গায় থাকার বাসস্থান, এবং সমস্ত ধরনের যে ভেন্টিলেশন সিস্টেম এটা পাইপের মাধ্যমে উপরে যেত। কিন্তু বলছে যে এই ফ্রেজে এসে কি বলছে, তারা গহ্বর বা পিট ড্রিলিং ছেড়ে তারা মাটির উপরে বাস করছে।
শিকারী জীবনের ওপর তারা পুরোপুরি নির্ভর করতো না। পশুপালন এবং শস্য চাষের মধ্যে কি কি আছে? যব, গম, মসুর ইত্যাদি মন্ডিত। তাছাড়া তৃতীয় পর্যায়ের আনুমানিক 2000 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ তার প্রবণতা আরো বাড়ে, অর্থাৎ থার্ড পর্যায়ে এসে চাষবাসের পরিমাণটা বাড়ছে। এই পর্যায়ে হাতে গড়া মৃৎপাত্রের স্থান নেয় কুমোরে তৈরি চাকার মৃৎপাত্র। অর্থাৎ এতদিন হাতে তৈরি মৃৎপাত্র হচ্ছে, এবার কি চাকায় তৈরি মৃৎপাত্র নিচ্ছে। অর্থাৎ নব্যপ্রস্তর যুগের আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক হলো কি? পটারি। নব্যপ্রস্তর যুগের আরো গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো বিহারের চিরন, খুব ইম্পর্টেন্ট জায়গা। এই প্রত্নক্ষেত্রের বিশেষত্ব হলো এটাই যে ভারতের একমাত্র নব্যপ্রস্তর ক্ষেত্র যেখানে প্রচুর পরিমাণ হাড়ের তৈরি সরঞ্জাম পাওয়া গেছে। হরিণের শিং থেকে নির্মিত এই সরঞ্জাম নব্যপ্রস্তর বসতি শেষ পর্যায়ে পাওয়া গেছে। অর্থাৎ এটা নব্যপ্রস্তর যুগটা যে শেষ হচ্ছে, আস্তে আস্তে আমরা কি আছে হরপ্পা সেটেলমেন্টের দিকে যাচ্ছি, তখন এটা পর্যায়ে দেখা গেছে। এই অঞ্চলে তখনও 100 সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত হতো। এই স্থানটির বসবাসের উপযুক্ত হয়েছিল কারণ এটি গঙ্গা, সোন, গন্ডক, ঘাঘর এই 4টি নদীর সঙ্গম স্থলে হওয়ায় এটা মুক্ত ছিল। এছাড়া এখানকার পাথরের তৈরি হাতিয়ারের অভাব ছিল। কেন পাথরের তৈরি হাতিয়ার তো দরকার ছিল, হচ্ছে না, এখানে দেখা যাচ্ছে পাথরের অবস্থাটা আস্তে আস্তে কমছে। থাকবে না তা না, মেহেরগড় অব্দিও ছিল, সরি হরপ্পা অব্দিও ছিল, কিন্তু এর সাথে সাথে কি হচ্ছে কি তামার ব্যবহার শুরু হয়ে যাচ্ছে। চিরান্দে নব্যপ্রস্তর যুগের শেষ পর্যায়ের প্রত্নক্ষেত্র, কারণ এখানে প্রাপ্ত হাড় 2000 খ্রিস্টপূর্বাব্দের আগে ছিল না। দক্ষিণ উত্তরপ্রদেশের বোলান নদীর একটি ছোট্ট উপত্যকা চোপানি মান্ডব প্রত্নক্ষেত্রে মধ্যপ্রস্তর যুগের শেষ দিক থেকে নব্যপ্রস্তর দিকের প্রথম পর্যায়ে 385 অর্থাৎ 3385 থেকে 3135 খ্রিস্টপূর্বাব্দে সংস্কৃতি আবিষ্কার হয়েছে। এইগুলো কি বিভিন্ন জায়গার বিভিন্ন ডেট, যদি শিওর শর্ট ডেট যদিও না মনে থাকে তোমরা একটা টেন্টেটিভ ডেটও দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম হবে না, এরকম না যে দিতে হবে, মানে অ্যারাউন্ড তোমরা যদি সেটাকে 3300 তো শুধু আটকে দিতে পারো তাতেও কোনো অসুবিধা হবে না। 3300 খ্রিস্টপূর্বাব্দ, সব ডেট তো এক্স্যাক্টলি মনে থাকে না, তখন তোমরা এরকম অ্যারাউন্ড একটা ডেট দিয়ে দিলেও সেটা কিন্তু ঠিক, ভুল কিন্তু হবে না কোনো কিছুতেই। এখানে বিপুল সংখ্যক মাইক্রোলিথ অর্থাৎ ছোট পাথরে তৈরি হাতিয়ার, কেন বলছি কি মধ্যপ্রস্তর যুগের শেষ থেকে নব্যপ্রস্তর যুগের সূচনা পর্ব, তাই এখানে মাইক্রোলিথস পাওয়া যাবে। এছাড়া এখানকার মানুষ কুঁড়ে ঘরে বাস করতো, লাস্টের দিকে এসে কিন্তু মানুষ কিন্তু একটা মাথার উপর ছাদের ব্যবস্থা কিন্তু তারা করেছিলেন, এখানে এসে যেটা প্রমাণ পাচ্ছি। এছাড়া বাস করতো, শিকার খাদ্য সংগ্রহ করতে জীবনযাপন করতো। এখানকার পাথুরে হাতুড়ি, জাতা তৈরি হামানদিস্তে মসৃণ পাথরের যন্ত্র পাওয়া গেছে। বুনো চাল, এই যে ওয়াইল্ড রাইস, কোথায় ওয়াইল্ড রাইস পাওয়া গেছে এরকমও শর্ট প্রশ্ন কিন্তু আসে, এবং শুধু সেটা যে তোমাদের এক্সামেতেই আসবে তা নয়, অনেক বড় বড় পরীক্ষাগুলোতেও শর্ট কোশ্চেনের পরীক্ষাগুলোতেও আসে যে ওয়াইল্ড রাইস কেন, তো আমরা রাইস বলতে কি সেটাকে উৎপাদন করতে হবে, কিন্তু সেটা তো আমরা পাচ্ছি নিওলিথিক এজে, তাহলে মেসোলিথিক এজে কি করছে? ব্যাপারটা হচ্ছে কি যে মেসোলিথিক এজে লাস্ট ফেজটা তো ট্রানজিশন পিরিয়ড ছিল, আস্তে আস্তে আমরা নিওলিথিক এজের দিকে যাচ্ছি। তাই এই সময় কি দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশের বোলান উপত্যকায় বোলান ভ্যালি, এই বোলান ভ্যালিতে ইউপির ওয়াইল্ড রাইজের কিন্তু মেসোলিথিক এজের শেষ পর্যায়ে ওয়াইল্ড রাইজের কিন্তু আমরা সন্ধান পাচ্ছি। বুনো চাল সংগ্রহ করার প্রমাণ পাওয়া গেল, পশুপালনের কোনো চিহ্ন কিন্তু এখানে পাওয়া যায়নি। আস্তে আস্তে কি পশুপালন ছেড়ে দিচ্ছে এবং আমরা যে একটু উন্নততর হচ্ছে এই সময়টা থেকে এটা দেখতে পাওয়া যাচ্ছে। হাতে তৈরি মৃৎপাত্র পাওয়া যায় যার গায়ে সুতো দিয়ে বিভিন্ন নকশা আঁকা, অর্থাৎ এই সময় পটারিও অ্যাট এ টাইম, মেসোলিথিক এজে যেহেতু লাস্ট ফেজ, পটারিটাও আস্তে আস্তে কিন্তু আসছে। বিন্দু পর্বতের উত্তর থেকে উত্তরপ্রদেশের মির্জাপুর এবং এলাহাবাদ জেলার নব্যপ্রস্তর যুগের বসতি আবিষ্কৃত হয়েছে, যেখানে এলাহাবাদ জেলার কোল্ডি হাওয়া মহাগড়া খ্রিস্টপূর্বাব্দ 5ম সহস্রাব্দ থেকে চাল চাষের প্রমাণ পাওয়া গেছে। জিডি শর্মা এবং তার সহকর্মী, আরেকজন আছে জিডি শর্মা এবং জেডি ক্লার্ক, জিডি শর্মা এবং তার সহকর্মী, আরেক নাম লিখে দিচ্ছি জেডি ক্লার্ক, এই দুজনেরা
এলাহাবাদের দক্ষিণে বোলানের ছোট্ট বিন্দায়ন নদী উপত্যকায় অবস্থিত কোল্ডি হাওয়ায় গৃহ ব্যবহৃত চালের দানা আবিষ্কার করেছেন। বস্তুত পৃথিবীতে সর্বপ্রাচীন চালের ব্যবহারের নিদর্শন এই কোল্ডি হাওয়া থেকেই পাওয়া গেছে অ্যাকচুয়ালি। তার আগেও আছে লহরদেব, এখানে এটার এস্টিমেট হচ্ছে মোটামুটি কোল্ডি হাওয়ার এস্টিমেট মোটামুটি 8000, কিন্তু লহরদেব যেটাও মোটামুটি ইউপিতে অবস্থিত তার একটা এস্টিমেট পাওয়া গেছে 9000। বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেট আছে, তারপরে কোল্ডি হাওয়ার এস্টিমেট হচ্ছে 8000 বিসি এরকম সময়কার। রোটাস জেলার কামেয়ুর পাহাড়ি অঞ্চলের সেনওয়ার নব্যপ্রস্তর সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পাণ্ডু রাজার ঢিপি খুব গুরুত্বপূর্ণ জায়গা। নবপ্রস্তর যুগের প্রথম এবং দ্বিতীয় উভয় পর্যায়ে নিদর্শন পাওয়া গেছে। এখান থেকে আবাদি কৃষিকাজ, এটা ভুল হয়েছে, আবাদি করা ধান এবং সুতোয় বিচিত্র করা মাটির বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। দ্বিতীয় পর্যায়ে এখানে নতুন এক দলের মানুষের বসতি শুরু হয়। এই পর্যায়ে ধান এবং কুমোরের চাষও পাওয়া গেছে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুতে প্রায় 850টির বেশি বসতি গড়ে উঠেছে। নবপ্রস্তর যুগে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি হলো কর্ণাটকের মাস্কি, ব্রহ্মগিরি, হালুর, কেদোকাল, সঙ্গনকুল্লু, পিকলিহাল, তেল্লাকট। তামিলনাড়ুর পাইয়ামপল্লী, যতটা নাম মনে থাকে সব নাম মনে থাকবে না, ফাইন, কটা নাম মনে পড়ে ইজি নামগুলো, মাস্কি, ব্রহ্মগিরি, এই কয়েকটা নাম তোমরা ডেফিনেটলি মনে রাখবে। অন্ধ্রপ্রদেশের উতনুর, এই নামটা একটু মনে রাখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ জায়গা। দক্ষিণ ভারতের নবপ্রস্তর যুগে প্রত্নক্ষেত্রগুলি 2400 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। নবপ্রস্তর যুগের পিকলিহাল অঞ্চলের আদিবাসীরা গবাদি পশু পালক ছিল বা ছিলেন। তারা গবাদি পশু, ভেড়া, ছাগল ইত্যাদি গৃহে পালন করতেন এবং গোশালে, মানে কি এই সময় এইখানে ডোমেস্টিফিকেশনের কনসেপ্ট আসে। এটা একটা বড় বিষয়, শুধু পশুপালন নয়, মানে পশুটাকে শুধু চারণ ভূমি না, এবার তাকে ডোমেস্টিফিকেশনের কনসেপ্টটা এখানে আসছে। গোশালাগুলি ঘিরে বিভিন্ন ঋতুতে শিবির বসতি, মানে কি যেখানে থাকতেন পশুরা থাকতো, সেখানে বিভিন্ন ঋতুতে শিবির বসত এবং গোবর সংগ্রহ হতো। স্থান পরিবর্তনের সময় শিবিরগুলিকে আগুন দিয়ে জ্বালিয়ে পরের শিবিরের জন্য পরিষ্কার করা হতো। পিকলিহালে ছাইয়ের ঢিপি গুরুত্বপূর্ণ। পিকলিহালে ছাইয়ের ঢিপি এবং বাসস্থানের নিদর্শন পাওয়া গেছে। একটা যদি ছাইয়ের ঢিপির কোয়েশ্চেনটা করে অ্যান্সারটা হবে পিকলিহাল। এরপর 1000 খ্রিস্টাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দে এই দীর্ঘ সময় পশ্চিম এশিয়ায় উল্লেখযোগ্য প্রযুক্তিগত পরিবর্তন হয়েছে। নবপ্রস্তর যুগে এই পর্বে মানুষ আগের চেয়ে অনেক উন্নত হাতিয়ার বানিয়েছিল, চাষ করার কৌশল আয়ত্ত করেছিল, মৃৎপাত্র বানাতে, গৃহ নির্মাণ করতে, বস্ত্রবয়ন করতে, পশুপালন করতে শিখেছিল। মানে এইগুলো হচ্ছে মূলত কি একটা ক্যারেক্টারিস্টিক এই যুগে, কেন এগুলো একটা বিশাল ক্যারেক্টারিস্টিক সেটা হিসেবে বলছে। এই যুগের পাথরের হাতিয়ার আগের তুলনায় অনেক বেশি মসৃণ আর আরো পাতলা এবং যা বিভিন্ন কাজে ব্যবহার হয়েছে। এই পর্বে পাথরের হাতিয়ারের পাশাপাশি হাড়ের ব্যবহার বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। মানে মোটামুটি আপার প্যালিওলিথিক এজ থেকে হাড়ের ব্যবহার শুরু হচ্ছিল। হাড়ের তৈরি বিভিন্ন ছুঁচ, হারপুন, বর্ষা ফলক, তীরের ফলা, ছুরি ইত্যাদি বানানো হতো। মধ্যপ্রস্তর যুগের তুলনায় কৃষিকাজ অনেক গুণে এই সময় বৃদ্ধি পেয়ে গেছিল, কেন মধ্যপ্রস্তর যুগে ততটা ছিল না। মধ্যপ্রস্তর যুগে কি আস্তে লাস্টের দিকে শুরু হচ্ছিল, নবপ্রস্তর যুগে এসে এটা কমপ্লিটলি শুরু হয়ে যায়। উৎপাদিত ফসলের পরিমাণ সংখ্যা বৃদ্ধি ঘটতে থাকে। যব, গম, ডাল, ধান ইত্যাদি উৎপাদন। মেহেরগড়ের তুলো, এটা সর্বপ্রথম কার্পাস চাষ শুরু হয়। শিকার এবং ফল তথা খাদ্য সংগ্রহে অনিশ্চিত জীবন থেকে তারা কৃষি পশুপালকের স্থায়ী জীবনে উন্নীত হয়। সেডিমেন্টারি, এই ওয়ার্ডটার সাথে পরিচয় থেকো। সেডিমেন্টারি মানে সেটেল লাইফ। কৃষিকাজের বিকাশের সাথে সাথে তাদের অস্থায়ী যাযাবর জীবন অন্ত মানে এখানে শেষ হয় এবং স্থায়ীভাবে বসবাস সূচনা হয়। বস্ত্রবায়ন শিল্পের সূচনা এবং এই যুগের উল্লেখযোগ্য
ওই যে কার্পাস, মেহেরগড়ে কি হয়েছে কি কার্পাস চাষ বা তুলো চাষের প্রথম চাষ হয়েছিল, তাই জন্য কি হয়েছে কার্পাসের তুলো দিয়ে কি করে বস্ত্রবয়ন শিল্পর কনসেপ্টে এসে যায়। এই যুগের উল্লেখযোগ্য অগ্রগতি যদি উপমহাদেশে অন্য কোনো প্রত্নস্থলে বস্ত্রবয়ন শিল্পে উন্নত সুস্পষ্ট, এখান থেকে অন্য কোথাও পাওয়া যায়নি, কেন কার্পাস চাষের সূচনা সর্বপ্রথম মেহেরগড়েই হয়েছিল। পরবর্তীকালে হরপ্পা সভ্যতার সময়কালে মহেঞ্জোদারোতেও কিন্তু কার্পাসের নিদর্শন পাওয়া গেছে, কিন্তু সর্বপ্রথম কোথায় কার্পাসের নিদর্শন পাওয়া গেছে মেহেরগড়ে। কোশ্চেন এসে থাকে সর্বপ্রথম কার্পাস চাষের নিদর্শন কোথায় পাওয়া গেছে মেহেরগড়, কিন্তু হরপ্পা সভ্যতার কোন সেন্টার বা কোন অঞ্চল থেকে কার্পাস চাষের নিদর্শন পাওয়া গেছে, তখন অ্যান্সারটা হবে কিন্তু মহেঞ্জোদারো। তাই এই জায়গাগুলোকে একটুখানি ভালো করে দেখো, শর্ট কোয়েশ্চেন্স কিন্তু এরকম আসতে পারে। ভারতীয় উপমহাদেশের নব্যপ্রস্তর যুগের সূচনা হয়েছিল সপ্তম সহস্রাব্দে, অফকোর্স বিসি। এখানে গম জবের মতন গুরুত্বপূর্ণ ফসলের চাষ শুরু হয়, কৃষির সাথে সাথে গ্রাম গড়ে ওঠে। কেন গ্রাম গড়ে উঠবে, কেন কৃষিকাজ মানেই তো স্থায়ী বসতি, এবং একটা তো বসতি না অনেকগুলো বসতি, এইভাবে কি হয়েছে বিভিন্ন ধরনের গ্রাম গড়ে উঠছে। তবে নব্যপ্রস্তর যুগে নানা দিকে গুরুত্বপূর্ণ বিকাশ ঘটলো, একটি বড় সীমাবদ্ধতা ছিল প্রস্তর যুগের মানুষ হওয়ায় প্রস্তর নির্মিত আয়ুধের উপর তাদের মেন নির্ভর করতে হতো। কেন কি বলা হচ্ছে কি প্যালিওলিথিক থেকে এই হরপ্পা পর্যন্ত কিন্তু স্টোনের ব্যবহার কিন্তু হয়েছিল, এটা কিন্তু মাইন্ড করতে হবে। প্যালিওলিথিকে যে অনেকটা বেশি মানে পুরো 100% ছিল, মেসোলিথিকও 100% ছিল, নিওলিথিকে এসে কি হচ্ছে একটু কমছে, কিন্তু ম্যাক্সিমামটাই ছিল কি পাথরের তৈরি ছিল। পাথরের সাথে কি আসছে কি হাড়ের তৈরির ব্যবহার। আপার প্যালিওলিথিকে আমরা হাড়ের তৈরির ব্যবহার পাচ্ছি, কিন্তু নিওলিথিকে এসে আমরা কি পাথর, মূলত পাথর তার সাথে হাড়, এবং নিওলিথিক একদম শেষ গোড়ার দিকে আমরা কপারের আমরা দেখতে পাচ্ছি, কপার অর্থাৎ তামার ব্যবহারের সূচনা লক্ষ্য করতে পাচ্ছি, যার জন্য কি হচ্ছে হরপ্পা সভ্যতাতেও আমরা তামার ব্যবহার লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু এটাও মনে রাখতে হবে হরপ্পা সভ্যতাতেও কিন্তু পাথরের ব্যবহার করা হতো, তাই জন্য হরপ্পা সভ্যতাকে তাম্রপ্রস্তর যুগ বলে কিন্তু মনে করা হয়। বলা হয় যে পাহাড় বা পাহাড়ি অঞ্চলে গুহাগাতে আশ্রয় নিতে হয়েছিল। ধাতুর ব্যবহার শেখার পরই তাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটছে। ধাতুর ব্যবহার কবে থেকে শুরু করে নব্যপ্রস্তর যুগে শেষ পর্বে, অর্থাৎ কপারের ব্যবহারের মাধ্যমে, কিন্তু লোহার ব্যবহার শুরু হয় অনেক পরে। যাই হোক, যখন আমরা বৈদিক যুগটা পরে যাবো তখন আমরা লোহার ব্যবহার কনসেপ্ট আমরা জানবো। সো এই হলো ভারতীয় উপমহাদেশে নব্যপ্রস্তর যুগের যে বিভিন্ন সেন্টারগুলো তার একটা বিবরণ। এটা মূলত 10 মার্কসের কোয়েশ্চেন হিসাবে তোমাদেরকে দেওয়া হয়েছে। এটা তোমাদের যদি 5 মার্কসের উত্তর আসে তোমরা নিশ্চয়ই এতগুলো ইনফরমেশন দেবে না, একটু কেটে ছেটে দেবে, এবং এরপর নিজের মতন করে একটু প্রেজেন্ট করবে। অলওয়েজ মনে রাখবে যে কোশ্চেনের সেটা সংক্ষিপ্ত হোক 5 নম্বরের বা 10 নম্বরের, অলওয়েজ ইন্ট্রোডাকশন আর কনক্লুশনটাকে যেন ডিফারেন্ট রাখার চেষ্টা করবে। ভিতরের কন্টেন্ট ডেফিনেটলি নিজের মতন করে এবং এটাকে ফলো আপ করতে পারো। সো তোমরা যদি এই পিডিএফটাকে নিতে চাও নিচে দেওয়া নাম্বারেতে তোমরা যোগাযোগ করতে পারো। আর কোনো ধরনের এই কোশ্চেন বা এই বিষয় বা রিলেটেড বা এই অধ্যায় রিলেটেড কোনো কনফিউশন হলে আমাদের কমেন্ট বক্সে জানিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অন্য কোনো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য টাটা।